হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ। জাস্ট থিঙ্ক অ্যান্ড লার্ন জিওগ্রাফি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ডব্লিউবি, এসএসসি, জিওগ্রাফি, এসএলএসটি এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ অংশ বায়ুমণ্ডল। সেখান থেকে তো বায়ুমণ্ডল এই টপিকটা শুরু করার আগে আমি একটা ছোট্ট গান আপনাদের শোনাই। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যি তো আনন্দ হওয়ার কথা নয়? ঠিক যেমন মানুষের কর্মে আমাদের তীব্র দাবদাহে আজকে প্রকৃতি যখন রুষ্ট, প্রকৃতি যখন নিজের কষ্ট সহ্য করতে না পেরে তার তীব্র দাবদাহ আমাদের দিকে দিচ্ছে, আমরা যখন অত্যাচারিত, ঠিক সেই সময় প্রকৃতির ঠান্ডা বাতাস আমাদের কত না আনন্দ দেয়। ঠিক প্রকৃতির সেই বৃষ্টি কত না আনন্দ দেয়। যখন আমরা শীতে কাতর, শীতে তীব্র শীতে আমরা কাঁপছি, ঠিক সেই সময় আমাদের রৌদ্র করজ্জ্বল পরিবেশ আমাদের কতটা আরামপ্রদ হয়ে ওঠে। তাই এই প্রকৃতি যা আজ বিলুপ্তির পথে, কারোর মনে কি প্রশ্ন জাগছে যে প্রকৃতি কিভাবে রক্ষা করা সম্ভব? প্রকৃতিকে রক্ষা না করলে প্রকৃতি আজ পৃথিবী যতই উন্নতির শিখরে উঠুক না কেন, কোনোভাবেই এই উন্নতির আনন্দ আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব হয়ে উঠবে না। তাই চলুন আজকে এই প্রকৃতি বা পৃথিবীর উপরিপৃষ্ঠে এমন সুন্দর একটা বায়ুমণ্ডল, এই সুন্দর একটা বাতাস যা মৃদুমন্দভাবে আমাদের শরীরে এসে স্পর্শ করে আমাদের মনকে আনন্দিত করে তোলে, সেই বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হলো, কিভাবে তার উৎপত্তি হলো, তা আমরা জেনে নেব। তাহলে চলুন প্রথমেই আমরা জানি যে প্রত্যেকটি অংশ, মানে আমাদের পৃথিবীর উপরে তিনটি অংশ রয়েছে, যেটা হচ্ছে শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল। তার মধ্যে একটা অংশ বায়ুমণ্ডল, যার ইংরেজি অর্থ অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ার কিন্তু ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ এইখানটা যদি আমরা পৃথিবী ধরি, এই পৃথিবীর পৃষ্ঠ থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত গ্যাস, ধূলিকণা ও জলীয় বাষ্পের সমন্বয়ে গঠিত এক অদৃশ্য অংশ, যা পৃথিবীর আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে বা আবর্তিত হয়ে চলেছে, ওই অংশকে আমরা বলছি বায়ুমণ্ডল। তবে এই বায়ুমণ্ডলের যে উপাদানগুলো অংশ আমরা বললাম, সেই উপাদান অর্থাৎ জলীয় বাষ্প, ধূলিকণা এবং যে গ্যাসীয় অংশ, তা কিন্তু মোটামুটি হিসাবে 29 কিমি পর্যন্ত এর আধিক্য আমরা লক্ষ্য করি, যার জন্য এই অংশকে আবহবিদ্যার অংশ বা মেটেরিওলজি বলা হয়। এই অংশের উপরে যে বিদ্যাটা রয়েছে, যেটা এর উপরে যদি আমাদের কখনো পড়াশুনো করতে হয়, এর উপরই অংশের সম্পর্কে, তাহলে কিন্তু আমাদেরকে অ্যারোনমি নিয়ে পড়াশোনা করতে হবে। অ্যারোনমি বিদ্যার এইটা কিন্তু অংশ। তাহলে আমি কি বললাম যে 0 থেকে 10,000 অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। কিন্তু এই যে অদৃশ্য একটা স্তর, এটা কিভাবে সৃষ্টি হলো সেটা জানা আমাদের কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে চলুন আমরা প্রত্যেকেই জানি এই যে বায়বীয় উপাদান, এই বায়বীয় উপাদান একটা অতি প্রাকৃত উপাদান বা প্রিমোডাল অংশ। মানে অতি প্রাকৃত মানে এই যে অংশগুলো ঠিক কোথা থেকে এলো, তা যে অতি প্রাকৃত মানে প্রাকৃতিকভাবে যেটা সৃষ্ট সেটা কিন্তু প্রাকৃতিক জিনিস বলা হয়, কিন্তু এই সৃষ্ট উপাদানগুলো কিন্তু অতি প্রাকৃতিক। যেরকম পৃথিবী সৃষ্টি হয়েছে বা মহাজাগতিক বস্তুগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো কিন্তু অতি প্রাকৃত বস্তু। এখানে কালের সাপেক্ষে আজকে যে আমরা যে বায়ুমণ্ডলের অংশ দেখছি, যে বায়ুমণ্ডলীয় পরিবেশ দেখছি, তা কিন্তু সৃষ্টির কালে ছিল না। তা কিন্তু কালের সাপেক্ষে বিবর্তন হয়ে আজকের পর্যায়ে পৌঁছেছে। তাহলে কিভাবে কালের সাপেক্ষে বিবর্তন হয়েছে সেটা আমাদের জানা উচিত। তাহলে প্রথমে আমরা দেখব যে আমরা সবাই জানি আজ যে পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবী কিন্তু একটা গ্যাসীয় জ্বলন্ত পিণ্ড ছিল। সেই জ্বলন্ত পিণ্ড যখন ধীরে ধীরে তাপ বিকিরণ করতে শুরু করে, তাপ বিকিরণের ফলে কি হয়? তাপ বিকিরণের ফলে পদার্থগুলো ঘনীভূত হতে শুরু করে। একটা চিত্র আমি এঁকেছি, দেখুন। এই যে পুরো গোলীয় অংশটা করেছি, এই অংশটাই হচ্ছে পৃথিবী, তার উপরের অংশটা নয়। যখন ঘনীভূত হতে শুরু করে, এর
অভ্যন্তরীণ অংশ অর্থাৎ কেন্দ্রমণ্ডল তরলীকরণ রূপ নেয়, যে গ্যাসীয় অংশগুলো ছিল সেগুলো তরলীকরণের রূপ নেয়। ধীরে ধীরে যতই আমরা উপরের দিকে উঠব দেখি ঘনত্বের পার্থক্যের ভিত্তিতে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের উপরে কি দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের বহিঃস্তর কিন্তু লক্ষ্য করব আমরা। তাহলে আমরা কি দেখলাম, কেন্দ্রমণ্ডলের উপরে বিভিন্ন ঘনত্বের ভিত্তিতে বহিঃস্তর, কিভাবে, তাপ বিকিরণের কারণে। কিন্তু তখনও পৃথিবীর উপরি অংশে এই যে ডট ডট করেছি আপনি দেখতে পাচ্ছেন, এগুলি গ্যাসীয় অংশ, মানে কেন্দ্রমণ্ডলে মানে গ্যাসীয় অংশ ঘনীভূত হলেও তারপরে ঘনত্বের ভিত্তিতে অন্যান্য তরলীকরণ স্তর তৈরি হলে, বহিঃস্তর তৈরি হলেও তখনও কিন্তু পৃথিবীর উপরিপৃষ্ঠে গ্যাসীয় অংশ আবর্তিত হচ্ছিল। তো এই গ্যাসীয় অংশ কিন্তু পরবর্তীকালে দুর্বল মধ্যাকর্ষণ টানে তা কিন্তু আকাশে বা পৃথিবীর উপরিপৃষ্ঠে বিলীন হয়ে যায়। এটি বিলীন হয়ে যাওয়ার জন্য এর যেহেতু চাপ কমে যায়, তাই পৃথিবীর উপরি অংশ অর্থাৎ একেবারে উপর অংশ, যেটাকে বর্তমানে আমরা ভূত্বক নামে চিনি, সেই ভূত্বকের অংশ যে এই যে অংশটা এই ভূত্বকের অংশ ধীরে ধীরে তাপ বিকিরণ করে তরল অংশ থেকে কঠিন অংশে কিন্তু পরিণত হলো। কোন অংশটা আমি চিহ্নিত করি, এই যে অংশটা বা এই যে সমগ্র গলীয় অংশটা, এটা কিন্তু কি হয়, কঠিন রূপ নেয়। তাহলে এই তরল পদার্থের যখন তরল ছিল তখন তার মধ্যে নিশ্চয়ই অনেক গ্যাসীয় পদার্থ ছিল। তো এই গ্যাসীয় পদার্থ কিসের রূপ নেয়, এই গ্যাসীয় পদার্থগুলো কিন্তু ধীরে 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 বায়ুমণ্ডলে স্থানান্তরিত হয়। কিসের কারণে আমি এখানে লিখেছি যে দুর্বল মাধ্যাকর্ষণ টানে গ্যাস বিযুক্ত হয়ে যায়, এই পৃথিবী থেকে মানে বহির্মণ্ডলে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে চলে যেতে থাকে। যখন এই ভূত্বক তথা সমগ্র গ্যাসীয় ভূত্বক থেকে, মানে গ্যাসীয় অংশ থেকে, পৃথিবী যখন জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, এই সমগ্র গ্যাসীয় পিণ্ড থেকে যখন সমগ্র গ্যাসীয় অংশ যখন মানে পৃথিবী যখন তরলীকরণ বা কঠিনই হয়ে যায়, তারপরে যখন যে গ্যাসগুলো উঠে যায় সেই গ্যাসের মধ্যে প্রধান অংশ ছিল কি, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, যেটা 10 থেকে 15% ছিল। তারপরে N2 যেটা নাইট্রোজেন, যেটা ছিল 8 থেকে 10%, যেটা H2O জলীয় বাষ্প 50 থেকে 60% কিন্তু ছিল। এইভাবে কিন্তু পৃথিবীর উপরি অংশের বায়ুমণ্ডলটা তৈরি হয়েছিল। কিন্তু তা কিভাবে বিবর্তিত হয়েছে, আজকে যখন আমরা পড়তে যাব যে আমরা দেখব যে বায়ুমণ্ডলে এই 50 থেকে 60% কিন্তু জলীয় বাষ্প নেই, বা পৃথিবীতে নাইট্রোজেনের পরিমাণ যখন বর্তমান 78%, যেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মাত্র 0.033%, যেখানে অক্সিজেনের পরিমাণ 20.8%, তাহলে এইগুলো কিভাবে বিবর্তিত হলো তা আমরা জানব। কিভাবে বিবর্তিত হলো আমাদের জেনে রাখা উচিত। এই যে পৃথিবী থেকে যখন এই গ্যাসীয় অংশগুলো স্থানান্তরিত হয় তার মধ্যে ছিল জলীয় বাষ্প। তো এই জলীয় বাষ্প যখন উপরে ওঠে তখন স্বাভাবিক নিয়মে এ কিন্তু ঘনীভূত হতে শুরু করে, অনেক উচ্চতায় ওঠার পরে কিন্তু ঘনীভূত হতে শুরু করে। কিন্তু ঘনীভূত হয়ে গেলেও এ যখন পৃথিবীর দিকে মাধ্যাকর্ষণ টানে ভারী হয়ে যখন পৃথিবীর বুকে নেমে আসার চেষ্টা করে, পৃথিবীর পৃষ্ঠ স্পর্শ করার পূর্বেই তা কিন্তু পুনরায় ঊর্ধ্বমুখী হয়ে যায়। কেন ঊর্ধ্বমুখী হয়ে যায়? কারণ এই অংশ তো এখনও উত্তপ্ত, এই অংশ এখনও উত্তপ্ত। তার কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি জলবিন্দু কণাগুলি যখন নিম্নমুখী হচ্ছে, তা পৃথিবী পৃষ্ঠে পৌঁছানোর আগেই তা কি হচ্ছে, পুনরায় কিন্তু বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে। তো ধীরে ধীরে লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী তাপ বিকিরণ করা শেষ করলে ঠিক সেই সমসাময়িক উপরে থাকা জলকণা তা কিন্তু পৃথিবীর বুকে এসে পতিত হয়, এবং যত অগভীর স্থান ছিল সেই অগভীর স্থানগুলো কিন্তু পূর্ণ হয়। তো মনে রাখা উচিত 40,000 বছর ধরে কিন্তু বৃষ্টি হয়েছিল। যখন জলকণা ভূপৃষ্ঠে পতিত হয় 40,000 বছর ধরে কন্টিনিউ ধারাবাহিকভাবে বর্ষণের ফলে কিন্তু আজকে যে আমরা যে অগভীর স্থান সহ যে জলীয় অংশ বা যে হাইড্রোস্ফিয়ার দেখতে পাচ্ছি তাই কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে আমরা হাইড্রোস্ফিয়ারও কিভাবে সৃষ্টি হয়েছে অল্প বিস্তর জানলাম। তো এখানে এই হাইড্রোস্ফিয়ার সৃষ্টির সময় যখনই বাতাসে এত পরিমাণ যখন জলীয় বাষ্প ছিল সেটা যখন জলে স্থানান্তরিত হলো, হাইড্রোস্ফিয়ারের সৃষ্টি হলো, নিশ্চয়ই বাতাসে তখন আর কি থাকবে না, এত পরিমাণ জলীয় বাষ্প থাকবে না, তাই সেই জলীয় বাষ্প আজ জলে রূপান্তরিত হলো। ঠিক একইভাবে যে কার্বন ডাইঅক্সাইড 10 থেকে 15% এখানে আমরা দেখছি, সেই কার্বন ডাইঅক্সাইডও কি হলো, সেটাও বাতাস থেকে স্থানান্তরিত হয়ে কিসে এলো,
সেটা কার্বনেট শিলাতে পরিণত হলো। তাহলে এইভাবে কিন্তু ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে। এই স্থানান্তরিত হতে হতে কালের ক্রমে বিবর্তিত হতে হতে আমাদের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা নিয়ে জীবের বসবাসযোগ্য একটা পরিবেশ তৈরি হয়েছে। তাহলে সেই পরিবেশে গ্যাসই কিন্তু সব থেকে বেশি অংশ রয়েছে, যেখানে প্রায় 99%-এরও বেশি গ্যাসের কিন্তু অংশ রয়েছে। তাহলে এখানে কিন্তু আমাদের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্যও প্রশ্ন, আমাদের WBSSC SLSTদের জন্যও প্রশ্ন, একটা সাধারণ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে, না আসার তো কোনো কিছু নেই, কারণ ওটা একটা তথ্য কি না বায়ুমণ্ডলে মোট উপাদানগুলির মধ্যে গ্যাসের পরিমাণ কত। তাহলে সেখানে কিন্তু 99.99%ও থাকতে পারে, আবার 90%-এর অধিকও থাকতে পারে। তাহলে আমাদের বুঝে শুনে সেটার উত্তর দিতে হবে। তো এখানে এই গ্যাসীয় অংশগুলি কত প্রকার? প্রধান গ্যাস, অপ্রধান গ্যাস, দুষ্প্রাপ্য গ্যাস। তাহলে প্রধান গ্যাসগুলির মধ্যে কোনগুলো? এখানে বোর্ডে একটু অ্যাকচুয়ালি এটাকে স্লাইড করে PDF করে হয়তো পড়ালে ভালো হতো, তবে আমি একটা অংশ পড়াচ্ছি তাই এটা করি, এর পরে পরে আরও সুন্দর করে আমি PDF করেই চেষ্টা করব। এবারে যে প্রধান গ্যাসগুলো কোনগুলো? যেটা হচ্ছে N2 মানে নাইট্রোজেন, তারপরে হচ্ছে O2 অক্সিজেন, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এছাড়া আর কি কি রয়েছে? নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, হিলিয়াম। এই যে গ্যাসগুলো, এগুলো একটা নিষ্ক্রিয় গ্যাস বা অপ্রধান গ্যাস, মানে যেগুলো পৃথিবীতে রয়েছে আমাদের বায়ুমণ্ডলে, কিন্তু এদের কার্যকারিতা বিশেষ কিন্তু লক্ষ্য করা যায় না। বায়ুমণ্ডলে আবহাওয়া বা যে আমাদের জীবজ যে অংশ রয়েছে তাদের যে জীবনযাপন, তাতে যদি কোনো কিছু প্রভাব পড়ে তাহলে কিন্তু এই নাইট্রোজেন, এই অক্সিজেন, এই কার্বন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসের প্রভাব কিন্তু সর্বাধিক। তাহলে এখানে আমরা দেখব যে N2, O2, CO2, তাহলে আমরা এগুলো আলোচনা করে নিয়েছি এবং আমরা এই যে N2, CO2, O2 এগুলো কিভাবে এলো, পৃথিবীতে কিভাবে এলো, এদের গুরুত্ব কি তা আমরা জানবো। চলুন জেনে নিই। প্রথমেই যেহেতু আসছে N2, তাহলে চলুন এই N2 বা নাইট্রোজেন কিভাবে সৃষ্টি হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নাইট্রোজেন কিন্তু যেটা পৃথিবীতে 78.08% রয়েছে, যেটা সর্বাধিক, কারণ এই গ্যাস সবচেয়ে বেশি ভারী, তাই পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে সবথেকে বেশি থিতিয়ে রয়েছে বা বায়ুমণ্ডলীয় নিম্ন স্তরে কিন্তু একে আমরা বেশি লক্ষ্য করি। এটা কে আবিষ্কার করেছে? রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড 1772 খ্রিস্টাব্দে কিন্তু এটি আবিষ্কৃত হয়েছে। আমরা পারমাণবিক অংশ হিসাবে নাইট্রোজেনকে ভূপৃষ্ঠ থেকে 100 কিমি উচ্চতা পর্যন্ত কিন্তু দেখতে পাবো, কিন্তু আণবিক নাইট্রোজেন হিসাবে 50 থেকে 100 কিমির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ হয়ে যাবে এই আণবিক নাইট্রোজেন। কিন্তু আমাদের জেনে রাখা উচিত যে প্রথমেই কিন্তু এই যে N2 বা নাইট্রোজেন, এর কিন্তু সংকেত এটা ছিল না। এটি প্রথমে কিন্তু বিষ বাষ্প বা গন্ধময় বিষ বাষ্প নামে পরিচিত ছিল, যার ইংরেজি নাম হচ্ছে ম্যাফিটিক ইয়ার। তাহলে আমাদের শর্ট কোশ্চেন আসতে পারে SLSTতে যে নাইট্রোজেন, এটা হয়তো বিশেষ কোশ্চেন নয়, কনসেপচুয়ালও নয়, কিন্তু আমি বলছি কখন আপনাকে কোন প্রশ্ন করে পরাস্ত করার চেষ্টা করবে সেটা আমরা কেউই জানি না। তাই আমাদের জানা উচিত যে N2-র পূর্ব নাম কী ছিল? গন্ধময় বিষবাষ্প বা ম্যাফিটিক ইয়ার। এবারে আমরা চলে আসি যে এই যে নাইট্রোজেন, এর গুরুত্ব কী বা এটা কিভাবে সৃষ্টি হলো, এই নাইট্রোজেন পৃথিবীর বুকে এলো কি করে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে এই নাইট্রোজেন কিন্তু অনেকভাবে সৃষ্টি হয়েছে। সেখানে প্রথমে বলা হচ্ছে যে আগ্নেয় শিলা, ভূ অভ্যন্তরীণ উপরি অংশ যখন কঠিন হয়ে যায়, সেই অভ্যন্তরে থাকা তরল পদার্থ অর্থাৎ গুরুমণ্ডলে এবং আমাদের কেন্দ্রমণ্ডলে থাকা পদার্থগুলো তাপ বিকিরণের জন্য যখন ম্যাগমা নিয়ে ঊর্ধ্বমুখী হয়ে বাইরে বেরিয়ে আসে, সেই কঠিন অংশ বা সেই ম্যাগমা লাভারূপে পরিণত হয়ে কিন্তু আগ্নেয় শিলার কিন্তু সৃষ্টি করে। এই আগ্নেয় শিলা প্রাথমিকভাবে যখন তরল থাকে, মানে কঠিন হলেই শিলা, কিন্তু এই তার মধ্যে তো অনেক রকম গ্যাসীয় পদার্থ থাকে। তো এই গ্যাসীয় পদার্থগুলো যখন বিক্রিয়া হয়, সেই বিক্রিয়া করে কিন্তু N2 সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করেন। আবার অনেকে মনে করেন যে এক ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া থেকে আমাদের নাইট্রোজেনের কিন্তু সৃষ্টি হয়েছে। আবার অনেকে মনে করেন যে আগ্নেয়গিরির অগ্নুদ্গম থেকেও কিন্তু কি সৃষ্টি হয়েছে? নাইট্রোজেন সৃষ্টি হয়েছে। তাই নাইট্রোজেনের বিভিন্ন প্রকার সৃষ্টি নিয়ে মতভেদ রয়েছে,
কিন্তু এর গুরুত্ব কি? এর গুরুত্ব কিন্তু অনবদ্য। নাইট্রোজেন কিন্তু কখনো মাটিতে বিশেষভাবে স্থিতিশীল অবস্থায় থাকে না। আমি প্রথমে বলে রাখি, পৃথিবীর কোনো অংশ বা মহাজাগতিক কোনো অংশই কোনো স্থিতিশীল নয়, অস্থিতিশীল। তো এই যে নাইট্রোজেন তা কিন্তু মাটিতে থাকে না, তা বায়ুমণ্ডলীয় গ্যাস আমরা জেনেছি। তো সেই বায়ুমণ্ডলীয় গ্যাস বা অংশ তাকে কিন্তু মাটিতে বসবাসকারী বিভিন্ন জীবগুলো কিন্তু সংগ্রহ করে। সেই জীবের এমন ক্ষমতা আছে, তারা নিজেদের শরীরে কি করে, নাইট্রোজেনকে শুষে নেয়, নিয়ে নেয় বায়ুমণ্ডল থেকে। সেগুলোকে নিয়ে তারা পরিপাক করে মাটিতে এমনভাবে তাকে ত্যাগ করে যেটা মাটির উর্বরতা শক্তিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি করে। তাই আমরা জানি যে আজকে যে ইউরিয়া উদ্ভিদের বৃদ্ধিতে প্রয়োজন, তার প্রধান অংশ কিন্তু এই নাইট্রোজেন। তাই নাইট্রোজেন না থাকলে কিন্তু জীবজ পরিবেশ আজকে তার প্রয়োজনীয় শক্তি উপাদানগুলো গ্রহণ করতে পারত না। আমরা জানি সমস্ত শক্তির উৎস সূর্য, কিন্তু এখানে খাদ্য উপাদানের ক্ষেত্রে নাইট্রোজেনের একটা অনবদ্য ভূমিকা কিন্তু রয়েছে। তাহলে আমরা নাইট্রোজেন সম্পর্কে জানলাম। কি বলছে, রাদারফোর্ড আবিষ্কার করেন, প্রথম নাম কি ছিল, পারমাণবিক স্তর, আণবিক স্তর, এইগুলো জানলাম এবং তার গুরুত্বও জানলাম এবং কিভাবে তার সৃষ্টি হয়েছে সেটা কথাও আমরা জানলাম। এরপরে আসছে অক্সিজেন। অক্সিজেন কিভাবে সৃষ্টি হয়েছে, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা না হলে আমি বাঁচতে পারবো না, আপনারা বাঁচতে পারবেন না, পৃথিবীর কোনো জীবই বসবাস করতে পারবে না। তাহলে এখানে বলা হচ্ছে যে আমরা জানি পরিচলন স্রোত দেখা যায়। পরিচলন স্রোত কি না, কোনো নিম্ন অংশ যখন গামলায় জল গরম করি তখন নিচের অংশটা জল আগে গরম হয়ে উপরে উঠে আসে হালকা হয়ে, আবার উপরের ঠান্ডা জল নিচে নেমে যায়। ঠিক পৃথিবীর ভূপৃষ্ঠের উপরেও একই অংশ হয়। সূর্যের তাপে যখন পৃথিবীর পৃষ্ঠে থাকা জল যখন উত্তপ্ত হয়ে উপরে ঊর্ধ্বমুখী হয়, অর্থাৎ H2O, সেই H2ওর মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেনের পরমাণু আছে। তাহলে সেইগুলো কি হচ্ছে, যখন অতিবেগুনি রশ্মির প্রভাবে সূর্যের অতিবেগুনি রশ্মির দ্বারা সেইগুলো কিন্তু বিভাজন ঘটছে। সেই বিভাজনের ফলে কি হচ্ছে, এই হাইড্রোজেন এবং অক্সিজেন কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে। এবারে হাইড্রোজেন যেহেতু হালকা, তা আকাশে উঠে যায় উপরে। তাই আমরা যখন পড়ব যে হাইড্রোজেন যে স্তরটা তা কিন্তু সূর্যের কাছাকাছি। আমরা জানি যে সূর্যের মধ্যেও কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়ামের সমন্বয়ে গঠিত। তাহলে এই হাইড্রোজেন কি হচ্ছে, হালকা বলে উপরে উঠে গেছে, কিন্তু এই অক্সিজেন ভারী বলে যখন নিচে নেমে এসছে, সে আবার পুনরায় জলীয় বাষ্পের একটা পরমাণু থেকে ভেঙে এসে সে কিন্তু দুটো ও যুক্ত হয়ে O2 বা অক্সিজেনের সৃষ্টি করেছে। এটা একটা মতবাদ। আবার অনেকে মনে করেন যে উদ্ভিদ জগৎ যখন সৃষ্টি হয়েছিল, আমরা জানি যে প্রাণী জগৎ সৃষ্টির পূর্বে উদ্ভিদ জগৎ সৃষ্টি হয়েছিল। এই উদ্ভিদ কি নিয়ে, জল, CO2, সৌরশক্তি নিয়ে যখন সালোক সংশ্লেষ তৈরি করে, আমরা জানি যে উদ্ভিদ তার সালোক সংশ্লেষ প্রক্রিয়া কার্যকালে কি ত্যাগ করে, অক্সিজেন কিন্তু ত্যাগ করে। তাহলে অক্সিজেন ত্যাগ করলে স্বাভাবিকভাবে সেখান থেকে অক্সিজেনের সৃষ্টি হচ্ছে। তবে জেনে রাখা উচিত, আজ থেকে 60 কোটি বছর আগে এই অক্সিজেনের সৃষ্টি হলে এই অক্সিজেন ধীরে ধীরে যখন বৃদ্ধি পায়, পৃথিবীতে থাকা অক্সিজেনকে নিয়ে বেঁচে থাকা প্রাণী জগতের কিন্তু বৃদ্ধি হতে থাকে। এরপরে আমরা জেনে নেব যে ক্লোরোফিল ব্যাকটেরিয়া, যে সমস্ত ব্যাকটেরিয়া শরীরে ক্লোরোফিল আছে, আমরা জানি যার শরীরে ক্লোরোফিল আছে সে সহজে সালোক সংশ্লেষ করতে পারবে, সৌরশক্তিকে সংগ্রহ করে সালোক সংশ্লেষ করে নিজে খাদ্য নিজে তৈরি করতে পারবে, তখন তার থেকে উৎপন্ন অক্সিজেন তৈরি হবে। তাহলে সেখান থেকেও অক্সিজেন তৈরি হতে পারে। তাহলে অক্সিজেন কতগুলো পদ্ধতিতে তৈরি হচ্ছে সেটা আমরা জানলাম, যে উদ্ভিদ থেকে পরিচলন স্রোতের অতিবেগুনি রশ্মি দ্বারা এইটা থেকে বিক্রিয়া হয়ে O2 সৃষ্টি হয়েছে, আবার ক্লোরোফিল ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হয়েছে। তবে ডেভোনিয়ান যুগে যখন এই যে উদ্ভিদ যখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তখন অক্সিজেন, আমরা জানি যে অক্সিজেনও বৃদ্ধি পেয়েছে, সঙ্গে কার্বন ডাইঅক্সাইড। উদ্ভিদদের খাদ্য তৈরি করতে তো কার্বন ডাইঅক্সাইড অতি প্রয়োজনীয় একটা উপাদান। তো সেইখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটা ভারসাম্যকরণ ঘটেছে। তাহলে কোন যুগে, কোন উপযুগে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ভারসাম্যকরণ ঘটেছে, বাতাসে এত যে কার্বন ডাইঅক্সাইড ছিল তা কমে গেছে, সেটা হচ্ছে ডেভোনিয়ান উপযুগে। তাহলে মনে রাখবো আমরা। তাহলে আমরা অক্সিজেন সম্পর্কে জানলাম। এর গুরুত্ব কি? এর গুরুত্ব আমরা সবাই জানি। এর গুরুত্ব হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণে বা কোনো জীবজ, যে আজকে যখন শ্বসন প্রক্রিয়া চলে তখন উদ্ভিদরা গ্রহণ করে, যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলে তখন প্রাণীরা গ্রহণ করে, আমরা যখন আমরা তো সারাদিনই অক্সিজেন ছাড়া তো বাঁচতেই পারবো না, তাই কোনো জীব তার অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। তো তার গুরুত্বটা অনবদ্য। এবারে আসছে দেখুন CO2। তবে বলে রাখি, অক্সিজেন কে আবিষ্কার করেছে? অক্সিজেন কিন্তু জোসেফ প্রিস্টলি 1774-এ কিন্তু আবিষ্কার করেছিলেন, জোসেফ প্রিস্টলি।
এবারে CO2 কথা চলে আসি। CO2 কে আবিষ্কার করেছেন? জন ব্যাপটিস্ট ভেন হেলমেট। CO2 CO2 তো CO2 কে আবিষ্কার করেন? এই CO2 যেটা একটা কার্বন পরমাণু এবং দুটো অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয়েছে। তো এই যে CO2 এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমরা তো বলি যে কার্বন ডাইঅক্সাইড কী দরকার, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন তো রয়েছে। কিন্তু বর্তমান দিনে মানুষের কিছু মূর্খ কর্মকলাপ আজকে কি করছে, পরিবেশে এতটা পরিমাণ বৃদ্ধি করেছে যে জীবজ উপাদানও মারা যাচ্ছে, আমরাও কিছুদিন পরে শ্বাস প্রশ্বাসে মারা যাব না নিতে পেরে, অক্সিজেন না নিতে পেরে। তবে এর কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। বর্তমানে এটা কিন্তু কত পরিমাণ আছে আমি লিখে দিই, যে এটা কিন্তু 0.033% কিন্তু রয়েছে। কিন্তু এর গুরুত্বটা জেনে রাখুন। আজকে কার্বন ডাইঅক্সাইড আছে বলেই কিন্তু বায়ুমণ্ডলীয় অংশ মানে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলীয় কিন্তু উষ্ণ হয়ে থাকে। কি করে? আমাদের সূর্য থেকে যে ক্ষুদ্র তরঙ্গ রূপে যে সূর্যরশ্মি ভূপৃষ্ঠে আসে তা কিন্তু উত্তপ্ত হতে পারে না। আমরা সবাই পড়েছি যে বায়ুমণ্ডল উত্তপ্ত কিভাবে হয়। প্রথমে কিন্তু সূর্য থেকে রশ্মি আসে, কোথায় পতিত হয়? ভূপৃষ্ঠে। এরকম ভূপৃষ্ঠে সূর্য থেকে রশ্মি বায়ুমণ্ডলে আসে কি হিসেবে? ক্ষুদ্র তরঙ্গ হিসাবে। কি হিসাবে আসে? ক্ষুদ্র তরঙ্গ হিসাবে আসে। তাহলে এই ভূপৃষ্ঠে পতিত হওয়ার পর তা কিন্তু বৃহৎ তরঙ্গ রূপে আবার মহাকাশে ফিরে যায়। ক্ষুদ্র তরঙ্গ রূপে যখন আসে সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু তাপ শোষণে অক্ষম হয়, তাপ শোষণ করতে পারে না। কিন্তু যখন বৃহৎ তরঙ্গ রূপে পৃথিবীর মহাকাশে আবার ফিরে যায়, সে কিন্তু তাপকে ধরে নিতে পারে। ওই তাপটাকে ধরে রাখার কারণেই কিন্তু ভূপৃষ্ঠ সংলগ্ন যে পরিবেশ তা উত্তপ্ত থাকে, তার জন্য জীব উদ্ভিদ সবাই কিন্তু জন্মগ্রহণ করতে পারে, পরিবেশে বেঁচে থাকতে কিন্তু পারে। তাই কার্বন ডাইঅক্সাইডের একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। আবার আমাদের যদি কার্বন ডাইঅক্সাইড না থাকতো, মানে কার্বন যদি না থাকতো, সূর্য যে পরিমাণ রশ্মি প্রদান করছে সেই রশ্মি কিন্তু সহজেই মহাকাশে ফিরে যেত। অস্বচ্ছ পরিবেশ তৈরি হতো না, স্বচ্ছ পরিবেশ তাড়াতাড়ি বিকিরিত হয়ে যেত। তার ফলে কি হতো? রাত এবং দিনের মধ্যে কিন্তু তাপের বিস্তর ফেরাক, তাহলে পৃথিবী কিন্তু সুপার কুলিং হয়ে যেত। মানে দিনের বেলা যদি 40 ডিগ্রি 45 ডিগ্রি হয়, রাতের বেলা 3 ডিগ্রি 4 ডিগ্রি 2 ডিগ্রি এরকম হয়ে যেত। তাহলে গোটা পৃথিবী জুড়ে জীব বৈচিত্র্যের কিন্তু আমরা বিশেষ লক্ষ্য করতাম না। এই জন্য মরুভূমি অঞ্চলে কি হয়? দিনের বেলা প্রচুর গরম, রাতের বেলা আবার প্রচুর ঠান্ডা, তাই সেখানে বিশেষ জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায় না। তাহলে এটাও কিন্তু কার্বন ডাইঅক্সাইডের একটা গুরুত্ব, যে কার্বন ডাইঅক্সাইড না থাকলে আমাদের অনেক কিছু ক্ষতি হতে পারে। তবে কার্বন ডাইঅক্সাইড আছে বলেই জীবজ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আবার কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলেও হিমবাহ গলে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কি হবে? আমাদের জীব বৈচিত্র্য ধ্বংস হবে। আবার কমে গেলেও ধ্বংস হবে, পৃথিবী হিমায়ন সৃষ্টি হবে, পৃথিবীতে সারা পৃথিবী জুড়ে বরফ সৃষ্টি হয়ে যাবে। আবার বেশি বেড়ে গেলেও জীবজ পরিবেশ ধ্বংস হবে। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড সম্পর্কেও জানলাম, এর গুরুত্ব কি জানলাম। এই যে আমি যে অংশগুলো বলি হয়তো সেটা লেখা থাকে না, তো আমি চাইবো যে যারা শুনছেন বা দেখছেন বা যেসব ছাত্রছাত্রীরা দেখছে, তারা সেটাকে পজ করে দিয়ে সেই অংশটা আমি যেটা বললাম সেটা লিখে নিতে পারে। লিখে নিলেই হয়ে গেল। তাতে কি হবে? যে নিজে যে লিখলো সেটা সব সময় মনে থাকবে, সব সময় মনে থাকবে। আমার লেখাটা শুধুমাত্র যদি আমি PDF করে PPT করি, সেটা শুধু স্ক্রিনে দেখতে পেলেই যে ভালো লাগবে সেটা কিন্তু নয়। আমার কথাটা শুনে নিয়ে নিজে খাতায় লিখুক, খাতায় লিখতে লিখতে বেশি মনে থাকবে। মানে STM শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে সহজে কিন্তু গিয়ে পৌঁছাবে। এটাই আমাদের প্রধান কাজ হওয়া উচিত। এরপরে তাহলে আমরা কোথায় ছিলাম? যে কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব আমরা পড়লাম। তাহলে আমরা প্রধান তিনটি গ্যাস N2O2 CO2 এদের কিভাবে উৎপত্তি হয়েছে, এগুলো কিভাবে তার গুরুত্ব কি, তা আমরা সব জানলাম। এরপরে কিছু দুষ্প্রাপ্য গ্যাস, মানে যেখানে পৃথিবীতে ছিল না কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার দ্বারা এগুলো কিন্তু উৎপত্তি হয়েছে, অল্প প্রাকৃতিক কারণে এবং অধিকাংশ মনুষ্যসৃষ্ট কারণে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে গিয়ে আমাদের কি না, সালফার ঘটিত কিছু অংশ, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড, পারদ, ক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোজেন সালফাইড, তারপরে সালফার ট্রাইঅক্সাইড, এই যে গ্যাসগুলো, নাইট্রোজেন ঘটিত বিভিন্ন অংশ, সেগুলো কিন্তু কি করছে? প্রতিনিয়ত পরিবেশে দূষণ সৃষ্টি করছে, পরিবেশের উত্তাপকেও বৃদ্ধি করছে। এগুলো কিন্তু দুষ্প্রাপ্য গ্যাস, এগুলো ছিল না। এগুলো থেকে শর্ট কোশ্চেনও আসতে পারে যে এর মধ্যে কোনগুলি দুষ্প্রাপ্য গ্যাস। যেরকম নিষ্ক্রিয় গ্যাস বলেছি, প্রতি বছর প্রায় আসে মাধ্যমিক পরীক্ষায়, এর মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস। পৃথিবীতে থাকা বায়ুমণ্ডলীয় গ্যাসের প্রধান তিনটি গ্যাসের মধ্যে নাইট্রোজেন কত শতাংশ আছে? 78.08। অক্সিজেন কত আছে? 20.8।
তাহলে নাইট্রোজেনের পরিমাণ কত, অক্সিজেনের পরিমাণ কত, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, এইগুলোই কিন্তু কোশ্চেন আসে। এবং দুষ্প্রাপ্য গ্যাসের পরিমাণটা আমরা জেনে রাখলে আমাদের এসএলএসটিতেও আসতে পারে, কোনটি দুষ্প্রাপ্য গ্যাস, কোনটি নিষ্ক্রিয় গ্যাস, কোনটি প্রধান গ্যাস। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো? জেনন, ক্রিপ্টন, হিলিয়াম, আর্গন, এগুলো কিন্তু, রেডন, এগুলো কিন্তু নিষ্ক্রিয়। আর দুষ্প্রাপ্য সালফার ঘটিত গ্যাস, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, পারদ, ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোজেন সালফাইড, তারপরে সালফার ট্রাইঅক্সাইড এবং নাইট্রোজেন সংক্রান্ত যত, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অনেক যতগুলো হতে পারে। এরপরে আমরা যেটা আসছি যে আর একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে জলীয় বাষ্প। মানে এইটা, এই জলীয় বাষ্প কিন্তু পৃথিবীতে মাত্র 3 থেকে 4% বা 8% লক্ষ্য করা যায়, মানে বায়ুমণ্ডলে। এই বায়ুমণ্ডলে কিন্তু বিশেষ জলীয় বাষ্প লক্ষ্য করা যায় না। কিন্তু এইটুকু অংশতেই আমাদের কিন্তু পৃথিবীতে এত উত্তাপ বাড়ছে। কেন বাড়ছে? কারণ জল ঘনত্ব বেশি, তাই যখন সে তাপ গ্রহণ করে সেই তাপ কিন্তু সহজে বর্জনও করে না। আর আমাদের উত্তপ্ত বায়ুমণ্ডল তার তাপটাকে মানে নিজেকে ঠান্ডা করার জন্য সবথেকে বেশি জলেরই আশ্রয় নেয়। তাই পৃথিবীতে এই জলই কিন্তু বায়ুমণ্ডলকেও অনেকটা উত্তপ্ত করতে পারে, জলীয় বাষ্প। তো এই জলীয় বাষ্পেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। আজকে যে রৌদ্র করজ্জ্বল আমরা পরিবেশ দেখছি, সেই রৌদ্র করজ্জ্বল পরিবেশ কিন্তু জলীয় বাষ্পও সৃষ্টি করছে, আলোকে সহজে বিচ্ছুরিত করছে। এখানে ধূলিকণারও গুরুত্ব রয়েছে, যেটা আমি পরে আসছি। তো জলীয় বাষ্পের গুরুত্ব কিন্তু রয়েছে, জীবজ পরিবেশকে বাঁচিয়ে রেখেছে। তবে জলীয় বাষ্প কার্বন গ্রিন হাউস গ্যাস, এটা মনে রাখতে হবে, অতিরিক্ত জলীয় বাষ্প বাড়লে কিন্তু পরিবেশে জীববৈচিত্র্য তো ধ্বংস হবেই। তো এবারে চলুন আমরা একটা অংশ আসি, ধূলিকণা। এই ধূলিকণা, বাতাসে ভাসমান ধূলিকণাকে কি বলে? অ্যারোসল। মনে রাখবে, 2 নম্বরের অনেক সময় প্রশ্ন আসে, মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য বলছি, যে অ্যারোসল কি না, বাতাসে ভাসমান ধূলিকণাকে অ্যারোসল বলা হয়। এই অ্যারোসল, অ্যারো কথার অর্থ গিয়ে কিন্তু কি, যে বায়বীয় অংশ, ভাসমান, এবং সোল কথার অর্থ হচ্ছে গিয়ে কণা। তাহলে বায়বীয় কণা, অতি সূক্ষ্ম বায়বীয় কণা যা পরিবেশে ভেসে রয়েছে, তাকে বলা হচ্ছে গিয়ে কি, অ্যারোসল। এগুলো কোত্থেকে উৎপত্তি হয়? আমরা জানি যে আমাদের আগ্নেয়গিরির অগ্নুদ্গম থেকে সমুদ্রের লবণ কণা, সমুদ্রের সঙ্গে যে জল বাষ্পীভূত হচ্ছে, সেই জল যখন লবণ কণা, জল থেকে লবণ কণা বেরিয়ে আসে, সেই লবণ কণা ভেসে বেড়ায়। তারপরে আমাদের বালি কণা, বিভিন্ন অতি সূক্ষ্ম কণা, সেগুলো কিন্তু বাতাসে ভেসে বেড়ায়। তো এই এর মানে যদি আকৃতি বলি, গড় কিন্তু 100 মাইক্রোমিটারের মধ্যে হয়। 100 মাইক্রোমিটার। কার? অ্যারোসলের কিন্তু গড় হচ্ছে 100 মাইক্রোমিটার। তবে আমি বলে রাখি, একে জলকর্ষী কণাও বলা হয়, হাইড্রোস্কোপিক নিউক্লেই। মানে কেন না, এই যখন উত্তপ্ত হয়ে যায়, উপরে ওঠে, এ ঠান্ডা করার জন্য এ কিন্তু জলকে আকর্ষণ করে নেয়, যে জল এর চারিপাশে আবর্তিত হয়ে থাকে। মানে ধূলিকণাকে আশ্রয় করে জল কিন্তু ভাসে। তাই বাতাসে ধূলিকণারও একটা গুরুত্ব আছে, যে বাতাসে ভাসমান জলকে কে ভাসিয়ে রাখে? এই ধূলিকণা। কিন্তু কেন? এই ধূলিকণা উত্তপ্ত হয়ে গেলে জলকে আকর্ষিত করে উপরের দিকে উঠে আসে, তাই তাকে জলাকর্ষী কণাও বলা হয়, হাইড্রোস্কোপিক নিউক্লেই। আমরা জানি যে অ্যারোসলের গুরুত্ব কি। এই অ্যারোসল আছে বলেই এ অতি সূক্ষ্ম হয়। যদি বৈশিষ্ট্য বলি, এটাকে জলাকর্ষী কণা বলা হয়, অতি সূক্ষ্ম হয়, অস্বচ্ছ পরিবেশ সৃষ্টি করে, এবং এইখান থেকে কিন্তু মেঘ কুয়াশা তুহিন। যদি বলি প্রভাব কি, অ্যারোসলের প্রভাব কি? অ্যারোসল আছে বলেই পৃথিবীতে উপরে আমরা আকাশে মেঘ সৃষ্টি হচ্ছে, তুহিন সৃষ্টি হচ্ছে, কুয়াশা সৃষ্টি হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কেন না, এই জলকণা যদি ধূলিকণা না থাকতো, আশ্রয় গ্রহণ করে উপরে মানে বাতাসে ভেসে বেড়াতে পারতো না, বা উপরে ঊর্ধ্বমুখী হয়ে মেঘ সৃষ্টি করতে পারতো না। এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আবার এই যে দেখুন, এই যে জলীয় বাষ্পের সঙ্গে এই যে গ্যাসগুলো রয়েছে, যে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন জনিত বিভিন্ন অংশ, এগুলোর সঙ্গে কিন্তু এই জলীয় বাষ্প বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। আর এই অ্যাসিডগুলো যখন পৃথিবীর বুকে পতিত হয়, তখন সেগুলো অ্যাসিড বৃষ্টি নামে পরিচিত। তাই অ্যারোসল কিন্তু কি করছে? অ্যারোসলের সঙ্গে এই গ্যাসগুলির বিক্রিয়া হওয়ায় অ্যাসিড তৈরি করে অ্যাসিড বৃষ্টি। তাহলে আমরা জানি যে বড় বড় স্মৃতিসৌধ সমাধিগুলো কিন্তু এইভাবে কিন্তু কি হয়, যে ক্ষয়ক্ষতি হয়। তো এটা আমরা জানলাম। তো এইভাবে অ্যারোসলের বিভিন্ন গুরুত্ব রয়েছে। তো আশা করি বোঝাতে পারলাম। এবং মনে রাখতে হবে, এই যে দিনের বেলা আকাশ আমরা নীল দেখি, কেন না, অ্যারোসলে নীলাভ বর্ণ, সূর্য রশ্মি যখন বিচ্ছুরিত হয়, তার মধ্যে নীল বর্ণটা বেশি থাকে, তাই কিন্তু অ্যারোসলের প্রভাবে নীল আকাশ আমরা লক্ষ্য করি। তো এটা আমরা জানলাম। আশা করি
যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদের সামনে সমগ্র বিষয়টা তুলে ধরার। পরবর্তী অংশতে আমরা টপিক অনুযায়ী অল্প অল্প পুরো অধ্যায়টা ক্লাস 10-এর আমি বায়ুমণ্ডল অধ্যায়টা পুরো তুলে ধরবো, এবং এসএলএসটির জন্য পুরো সমগ্র বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা আছে অ্যাটমসফিয়ারের অংশ হিসাবে ক্লাইমেটোলজিতে, সেটা আমি পুরো তুলে ধরবো। আমি চাইবো যে আপনারা সবাই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমি ধীরে ধীরে আমার সমগ্র দক্ষতা দ্বারা এটাকে উন্নতি করে আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরবো। তবে আপনাদের সহযোগিতা ছাড়া আমি বড় হতে পারবো না। তাই আপনারা যত নেগেটিভিটি থাকলেও আপনাদের মধ্যে, আমি চাইবো আপনারা সেটা তুলে ধরুন, তো আপনার কমেন্টের মাধ্যমে বা আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যম দিয়ে আমাকে সহযোগিতা করুন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আর কেউ স্কিপ করবেন না ভিডিওটা, একটু হলেও অল্প বিস্তর, অল্প সময়, যদি সময় না থাকে অল্প অল্প করে হলেও দেখবেন। আশা করি কোনো তথ্যই ভুল নয়, আপনাদের কাছে অপকারী হয়ে দাঁড়াবে না। ধন্যবাদ।